মেয়েটা আসামের, ছেলেটা বিহারের। প্রেম করে বিয়ে, কয়েক বছরের সংসার। তারপর তাদের জীবনে আসতে চলেছে এক নতুন সদস্য। নমস্কার, আমি মৌসুমি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি নতুন একটা ভ্লগ। বিয়ের পর মাস্টার্সটা কমপ্লিট করি আমি। পড়াশোনা ছেড়ে প্রথম প্রফেশনাল জীবনে পা রাখি ইন্ডালজেন্সের হাত ধরে। ইন্ডালজেন্স আমার কসমেটিক স্টোর ছিল মধ্যমগ্রামের স্টার মলে। সেখানে আমার এই প্রফেশনাল জীবনে পা রাখার সাথে সাথে হয় অনেকগুলো নতুন বন্ধুত্ব। তাদের মধ্যে কেউ কেউ এতটাই খাঁটি ছিল, গত 5 বছর ধরে, মানে 2019 থেকে আজকে 2024, তাদের সাথে এখনও সবটা রয়ে গেছে, একই রকম অনুভূতিটাও রয়ে গেছে। তাদের মধ্যে যশস্বী বোরা একজন, আসামের মেয়ে। একজন মেকআপ আর্টিস্ট হিসেবে ও আমার স্টোরে এসেছিল আমার কাস্টমার হয়ে। সেখান থেকে আজকে আমাদের এই খাঁটি বন্ধুত্বটা। আমার কর্তামশাই সাহায্য করলো যাতে অপটু হাতে শাড়ি পরে একদম ছড়িয়ে না ফেলি, তাই কুচিটা ধরে দিয়েছে। তারপর একেবারে পুরোপুরি রেডি হয়ে আমি আর আমাদের শ্রিয়ান বাবু বেরিয়ে গেলাম সেই স্বাদ ভক্ষণ অনুষ্ঠানের উদ্দেশ্যে। দেখাচ্ছে নিউটাউন থেকে শ্যামনগর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। রিয়ান বাবুকে বললাম, বাবা তুমি একটু ঘুমিয়ে নাও, এতগুলো সময় তোমার তাহলে সময়টাও কেটে যাবে, আর একটু রেস্ট নিলে ওখানে বেশি ভালো করে খেলতে পারবে, কারণ নিশ্চয় ছোট বাচ্চা কাচ্চা তো থাকবেই, সাধের অনুষ্ঠান বলে কথা। আমার কসমেটিক স্টোরটা যেখানে ছিল তার ঠিক পাশেই যশস্বী বোরা আর তার হাজব্যান্ড ভাড়া থাকতো। কাজেই আমার স্টোরে আসাটা ওর কাছে ছিল একেবারে নগণ্য ব্যাপার। প্রায়শই আসতো, প্রায়শই দেখা সাক্ষাৎ হতো, আর এই করে করে মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের কিভাবে যে একেবারে সহজ সরলভাবে বন্ধুত্বটা হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আমরা দুজনেই চেষ্টা করেছি। যে কোনো বন্ধুত্বই তো তাই, দুপক্ষ থেকে যখন চেষ্টাটা থাকে তখন সেই ব্যাপারটা একেবারেই সামান্য হয়ে যায়, আর সেটাকে বছরের পর বছর ধরে কন্টিনিউও করা যায়। আমরা গিয়ে যখন পৌঁছলাম দেখি চারিপাশে কি সুন্দর করে সাজানো সবটা। যশস্বী নিজে বলে দিয়েছে এমন করেই সাজাতে হবে, এমনকি ও মনের মতো করে নিজেও সাজতে ব্যস্ত। যেহেতু ও একজন মেকআপ আর্টিস্ট, সাজটা কেমন হওয়া উচিত সেটা ও জানে। ওর ইচ্ছে ছিল বাঙালি বধূ হয়ে যেমন করে ওই বউ ভাতের বউরা সাজে তেমন করেই সাজবে। যেহেতু ও নিজে একজন আসামিজ মেয়ে আর পরের পরিবার বিহারি, আলাদা করে তাই ওর কখনো বাঙালিটা সাজা হয়ে ওঠেনি। আর এটা ওর মনের একটা সুপ্ত বাসনা ছিল, আজকের এই বিশেষ দিনে বাঙালি সাজে সবার সামনে নিজেকে মেলে ধরবে। কি লাগছেও ভালো, আমার তো চোখই সরছিল না ওর থেকে। বাঙালি সাধভক্ষণের অনুষ্ঠান যা দেখার দেখেছি, কিন্তু অন্য সংস্কৃতির এমন শুভ একটা দিনের শুভ অনুষ্ঠান দেখব, এ আমার পরম সৌভাগ্যের ব্যাপার। শুনেছি যশস্বীদের পরিবারে, মানে শ্বশুর বাড়ির পরিবারে, আলাদা করে কোনো দিন সাধভক্ষণের অনুষ্ঠান কারুর করা হয়নি, কিন্তু ওর কথা ভেবে এই প্রথম সাধের অনুষ্ঠান হচ্ছে। আহা, দারুণ ব্যাপার, তাই না? এপ্রিলের শেষ সপ্তাহ হচ্ছে যশস্বী বোরার 7 মাসের সাধের অনুষ্ঠান। মেয়েটা আসামের, তা তো আগেই বলেছি। সেখান থেকে প্রেম হয়েছিল একটা বিহারি ছেলের সাথে, বিয়ে হয়ে আসা পশ্চিমবঙ্গে, বাংলার বুকে। তারপর কয়েকটা বছর ধরে একটা নতুন সংস্কৃতিকে আপন করে নেওয়ার চেষ্টা। আসামের মেয়ে বাংলার বুকে এলো কিভাবে? একটা বিরাট প্রশ্ন। চলো আমার তরফ থেকে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। যশস্বী বোরার বর অবিনাশ, উনি যে প্রফেশনের সাথে যুক্ত, ওনাকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়, মানে কয়েক বছরের জন্য একটা জায়গায় থাকতে হয় রীতিমতো। তেমন করে আসামে কয়েক বছরের জন্য ছিলেন, এবং সেখানেই আমাদের এই অপরূপ সুন্দরী যশস্বী বোরার সাথে আলাপ। প্রেম হলো। প্রেম করে দুপক্ষকে মানাতে বেশ সময় লেগেছিল। যথারীতি বিয়েটা হলো, তারপর কয়েক বছর ধরে সংসার। সেই সংসারের সূত্রপাতটা হয়েছিল কলকাতার বুকে থেকে। এখন আবার ওরা চলে গেছে শিলিগুড়িতে। 2 মাস আগে যশস্বীর 5 মাসের সাধে যশস্বীর মা বাবা শিলিগুড়ির বাড়িতে এসেছিল,
আর সেখানে ওকে 5 মাসের সাধ দিয়ে গেছে। তার 2 মাস পরে শ্যামনগরে যশস্বী এসেছে তার শ্বশুর বাড়িতে, সেখানে হচ্ছে 7 মাসের সাধ। মানে কত এদিক ওদিক সব কিছু বিস্তৃত। এরপর আবার যশস্বীরা ভেবে রেখেছে ওদের বাচ্চা পৃথিবীর বুকে আসবে আসামে গিয়ে। তাই যশস্বীকে এই অনুষ্ঠানটা সারার পর কিছুদিন পরই আবার চলে যেতে হবে আসামে। হঠাৎ করে আমাদের যশস্বীকে দেখলে পরে কিন্তু এটা বোঝা দেয় যে ওর 7 মাসের সাধ চলছে। এপ্রিলের শেষ দিক, এমনিই ছিল প্রবল গরম, তার উপরে একটা ছোট্ট ঘরে এত লোকজন, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন, তার উপরে এত বড় বড় লাইট, মানে সাংঘাতিক অবস্থা। কিন্তু অনুষ্ঠানটা বেশ সুন্দরভাবে হয়েছে। কি সুন্দর আবার গান চলছিল, সকলে হাততালি দিয়ে দিয়ে গানও করছিল। তারপর যা নিয়মাবলী, যশস্বীর পাশে সমস্ত বাচ্চা কাচ্চাকে এনে দিয়েছে, সেখানে আবার উপস্থিত আমাদের রিয়ানবাবু, তাদেরকে কত শত উপহারও দিয়েছে। আর একটা ছোট্ট মাত্র 4-5 মাসের একটা বাচ্চাকে ওর কোলে তুলে দিয়েছে। কি মিষ্টি লাগছিল দেখতে। এসব দেখে একটু হলেও আমার সেই বিশেষ দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার সাথের দিনও আমি ঠিক যশস্বীর মতনই এমন একটা রঙের শাড়ি পরেছিলাম। আর সে সময় যেহেতু ঘোর করোনার অবস্থা ছিল, তাই আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী কাউকেই তেমন একটা বলতে পারিনি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে যতটা সংক্ষিপ্তভাবে নিজেদের বাড়ির লোকজনদেরকে নিয়ে সাধের অনুষ্ঠান করা যায় তেমন করেই করেছিলাম। এদিকে অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওরা। রান্নাবান্না যা হয়েছিল একদম অপূর্ব খেতে ছিল। বলা হয় যে কেউ মন থেকে খাওয়াতে চাইলে সে রান্নার স্বাদও নাকি বেড়ে যায়। সত্যি অপূর্ব ছিল। এদিকে আমাদের রিয়ানবাবু আবার বলছে ও নাকি বাদর হয়ে গেছে, মুখটুক ফুলিয়ে পুরো বাদর সাজা। এত সুন্দর একটা সময় কাটলো এখানে। একটা অন্য কালচারকে দেখলাম, তারা কিভাবে নিজেদের একটা শুভ দিন উদযাপন করেন, কিভাবে সব কিছু হয় এই পালন করাটা, হাসি খুশি আনন্দ, এত অপূর্ব লাগলো। সময়টা এত সুন্দর কেটে গেল, কি করে এই 2-2.5 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। তারপরে খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি ফেরার পালা। মায়ের কাছে শেয়ার করব গিয়ে সব কিছু। আমাদের বংশল মেসের সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আমার এই বন্ধুটির জন্য এবং তার আগাম যে সদস্য যে পৃথিবীতে আসতে চলেছে তাদের দুজনের জন্য অবশ্যই অবশ্যই তোমরা অনেক অনেক প্রার্থনা করো যেন সব কিছু ভীষণ শুভ শুভ হয়। তুমি কি এখানে ভালো করে খেলেছো? লাঠি নিয়ে দেখেছো স্ট্রেঞ্জার বকা দিচ্ছে, দেখেছো স্ট্রেঞ্জার বকা দিচ্ছে, বেবিটাকে বকা দিচ্ছে। তুমিও দুষ্টুমি করো না, তোমাকেও বকা দেবে। কি দেখছো বলো? বেবিটাকে মেরেছে, আমার খারাপ লেগেছে। তোমার ভালো লাগেনি? সেদিন যশস্বী আর অবিনাশ কি সুন্দর ফটোশুটও করেছিল, তার কয়েকটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, চোখ জুড়িয়ে যাবে। ওদিকে আমাদের রিয়ানবাবু ফল খেতে এত ভালোবাসে, বাড়ি ফেরার পথে কয়েকটা ফল কিনে তবেই ফিরছি। উনি আবার মনের আনন্দে কত সুন্দর গানও গেয়েছেন। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সেই 7 মাসের সাধের পর আরও 2 মাস পেরিয়ে গেছে। যশস্বী আজকে হসপিটালে ভর্তি। আর মাত্র কয়েক ঘন্টা কোলে ফুটফুটে সন্তান আসতে চলেছে। যশস্বী হসপিটালে থেকে ওর হসপিটালের রুমটা আমাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ভিডিও কলের মাধ্যমে। ওর সাথে সাথে আমার মনেও যেন হাজার অনুভূতি কাজ করছে। কি সুন্দর লাগছে তোকে দেখতে, বিউটিফুল মাম্মা। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই উয়ে উয়ে, রাত পোহালেই উয়ে উয়ে। বল বল। कल से तो मैं मम्मी बन जाऊंगी। হ্যাঁ, কালকে থেকে রিয়ানের ভাই বা বোন আসছে। ইয়ে, আর কয়েক ঘন্টা মাত্র। तुम्हारा तो ऐसे ही रहूंगी, ऐसे ही चली जाऊंगी उनके। শোন না শোন না শোন না,
কটার সময় জানতে পারবো রে? আমার ফোন নাম্বার দিয়ে রাখবি কিন্তু হাজবেন্ডকে, আমাকে যেন ফোন করে তাড়াতাড়ি, আমি ওয়েট করে থাকবো। हाँ मैं बोल के देगी अच्छे से भेज के रखूंगी तुमको। ये কেমন লাগছে তোর? ভয় লাগছে নাকি তোর আনন্দ হচ্ছে? नहीं डर तो लग ही रहा है, देखो कभी ओटी में घुसी नहीं जिंदगी। হ্যাঁ সেই অ্যাংজাইটি তো হবেই, ওটা সবারই হয়। আমরা মেয়েরা তো মানে মনে কর দাঁত তুলতেও ভয় পাই, সেখানে একটা পেট কেটে বাচ্চা বের করা এটা তো বিশাল ব্যাপার। কিন্তু ঠিক আছে, ইটস ওকে, সব মায়েরা এই ফেসটা দিয়ে পেরোয়, ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে। বেস্ট উইশেস, হাগস, অল দ্য বেস্ট। थैंक यू यार बाबा। তোমার ফ্রেন্ড আসছে খুব তাড়াতাড়ি, তোমার ফ্রেন্ড আসছে বাবা, গাড়ি করে আসছে। আর তারপর আর মাত্র কয়েক ঘন্টা পর রাজা রানীর কোলে এলো ফুটফুটে এক সন্তান, আমাদের রাজকন্যা। আমি মাসি আমার ছোট্ট সোনামায়ের জন্য পাঠাচ্ছি অগাধ ভালোবাসা আর স্নেহ। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ওকে আশীর্বাদ করো।